তো ক্ষমতাশীল হওয়ার জন্য রাজনীতি করি নাই, কিংবা আমি ক্ষমতাবান হব এজন্য রাজনীতিতে আসলে আসি নাই। কোন পরিস্থিতিতে আমি রাজনীতিতে এসেছি? একজন ক্ষমতাশীল, ক্ষমতাধর স্বৈরাচারের বিরুদ্ধে আমার যে দায়িত্ব ছিল রাষ্ট্রের জন্য, সে দায়িত্বটুকু পালন করার মধ্য দিয়ে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি তো ক্ষমতাশীল হওয়ার জন্য রাজনীতি করি নাই। আজকে যদি ক্ষমতাশীল হওয়ার জন্য রাজনীতি করতো, তাহলে হাসিনাকে কিংবা ক্ষমতাশীল জিনিসটা যদি সত্যিকার অর্থে যদি কোনো পজিটিভ জিনিস বিয়ার করে থাকে, এটা মানে পজিটিভ চিহ্ন বহন করে, তাহলে তো হাসিনা আজকে ক্ষমতায় থাকার কথা ছিল, তাই নয় কি? সুতরাং এই চাম থেকে বেরিয়ে আসতে হবে। ক্ষমতাশীল কারা? কারা ক্ষমতাশীল? আপনি ক্ষমতাশীল হচ্ছেন কি করে? যে জনগণ আপনাকে দয়া করে ভোটের মধ্য দিয়ে দায়িত্ব পালন করবার জন্য আপনাকে সুযোগ করে দিচ্ছে, সেই জনগণ ক্ষমতাশীল। সেই জনগণ ক্ষমতাধারী, আর আপনি হচ্ছেন স্রেফ দায়িত্ব পালনকারী। যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষমতাশীলরা তথা জনগণ আপনাকে সেখান থেকে সরিয়ে দিতে পারে। আপনি যদি এই কাজ, অনেকের এক ধরনের আশঙ্কা ছিল, তো এইরকম একটা প্রবণতা আসলে প্রত্যেকটা জেনারেশনকে ফেস করতে হবে, এটা বলতে চেয়েছি। কোথায় যেন পড়েছিলাম, 4000 বছরের পুরনো প্যাতি রাস্তায় নাকি লেখা আছে আজকালকার ছেলেমেয়েরা কথা শোনে না। এখন আমাদের এই কথাটা একটু মাথায় রাখা দরকার যে আসলে কোনো জেনারেশনই আগের জেনারেশনের কথা ঠিক মতো শুনবে না, এবং শুনবে না বলেই নতুন জেনারেশন হয়, নতুন কিছু হয়। আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম দীর্ঘদিন পড়িয়েছি, 12-13 সাল থেকে। তো তোমাদের এই বয়সটা কেমন দেখতে চেয়েছি, এবং আমার পারসেপশন ছিল খুব নেগেটিভ। মানে তোমরা এই যে জেনজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? তোমরা অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা হচ্ছে তোমরা পুরোপুরি একটা অনলাইন মাধ্যম পেয়েছো। সামাজিক মাধ্যম তো বটেই, যে কোনো অনলাইন। তো আমাদের মনে হতো তোমরা সোশ্যাল মিডিয়া যাও, তোমরা ইউটিউব, কাকে বাদ দেওয়া যায়, এই মাইন্ডসেট থেকে বলা হয়েছে। বিষয়টি এমন যে আমরা মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আমেরিকার কাছাকাছি চলে গেছে। বাস্তবতা হলো একটা হাইওয়ে বাদে এই গ্রামীণ অবকাঠামো, নদী ভাঙন কবলিত মানুষের যে দুঃখ দুর্দশা, এটা খুবই নাজুক। যারা এই গ্রামের মধ্যে না গিয়েছে ভাঙ্গার, বা মানুষের সাথে কথা না বলেছে, এখানকার বেকারত্ব, এখানকার মাদক সমস্যা, এখানে নদী ভাঙন সমস্যা, এটা যদি আমি নির্বাচন না করতাম, সত্যিকার অর্থেই আমি এটা বুঝতে পারতাম না। অথচ এই ভাঙ্গার মানুষ বারবার, অনেকবার বিগত যে সরকার, সেই সরকারকে ভোট দিয়েছে। দুর্ভাগ্যজনক। যাই হোক, তাহলে কি এই তারুণ্য, এই তরুণ পৃথিবী বদলে দিতে পারে? আবার বিষয়টা এমন না যে শুধু তরুণরাই সবকিছু নিয়ন্ত্রণ করবে। তরুণদেরকে এটাও মনে রাখতে হবে যে তরুণের যে শক্তি, সেই শক্তি আর প্রবীণের যে অভিজ্ঞতা, এই দুইটার সমন্বয় যেখানে হবে, সেখানেই সাফল্য আসবে, সেখানেই সুনাফল হবে। তো এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের তরুণরা, এই যে কেউ কেউ বললো না যে তরুণরা কথা শুনতে চায় না, সর্বক্ষেত্রে এই কথা যে বেঠিক, সে কথাও কিন্তু ঠিক না। তরুণদেরকে, তারুণ্যকে, এই যে কেউ প্রশ্ন করলো, এই যে আমার এক মানে স্নেহাস্পদ সাবির বললো যে মব সমস্যা, আপনি খেয়াল করলে দেখবেন এই তরুণদের একটা অংশই কিন্তু এই যে মব কালচার তৈরি করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ। এই তরুণরা যেমন বিপ্লব করেছে, এই তরুণরাই কিন্তু আবার দেশকে অস্থিতিশীল করবার জন্য তরুণদের একটা অংশ, বৃহৎ তরুণ তারুণ্যের গোষ্ঠী না হলেও, তারা কিন্তু আবার দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য, একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবার জন্য তারাই আবার ব্যবহৃত হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। এখানে অনেকগুলো প্রশ্ন এসছে। প্রশ্ন হলো আমাকে কেন বেছে নেবেন, বা জেনজির জন্য আমরা কি করব। আমাকে বেছে নেবেন কি কারণে? কারণ আপনি যে স্বপ্ন দেখছেন এখন, যেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন পূরণের জন্য আমি আপনার জন্য সংগ্রাম করেছি 17 বছর। নিরলস ভাবে আমিও আমার জীবনের শ্রেষ্ঠতম সময়গুলা এই যে ফ্যাসিবাদী রিজম, সেই রিজিয়মকে পরাজিত করে আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি আপনাদের জন্য, আপনাদের হয়ে, আপনাদের পাশে থেকে লড়াই করেছি। সেটা একটা কারণ হতে পারে। আর একটা যে কারণ, সেই কারণ যে আগামীর বাংলাদেশে
যাতে বিগত ফ্যাসিস্ট যে রিজিম ছিল সেই রিজিমের আর পুনরুত্থান না হয়। আমি আপনাদের দৃঢ়ভাবে অঙ্গীকার করে বলতে পারি, আমি আপনাদের শপথ করে বলতে পারি যে শাসন ক্ষমতার জন্য বা ক্ষমতার জন্য লালায়িত হয়ে অন্যায় অনিয়ম, মানুষের উপর জুলুম করা, হত্যার রাজনীতি করা, লুণ্ঠনের রাজনীতি করা, এই রাজনীতি না করার জন্য আমি দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ। এবং আমার এই অঞ্চলে দলের নামে, ধর্মের নামে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে শপথ করে বলতে পারি যে এই অঞ্চলে দলের নামে, ধর্মের নামে বা মতের নামে কোন রকমের কোন নিপীড়ন, কোন অন্যায়, কোন অবিচার। একজন সংসদ সদস্য এখানে ছিলেন, তিনি দম্ভ করে বলতেন যে এই এলাকায় এক ঘর বিএনপি থাকবে না, এক ঘর বিএনপি রাখবো না। কিন্তু দেখেন, মানে তিনি যে ক্ষমতার দম্ভ, ফাহাম ভাই যেটা বললেন, যেই ক্ষমতার দম্ভ নিয়ে তিনি বলেছেন, একজন উপরওয়ালা ছিলেন, তিনি তখন হাসেন। হ্যাঁ, মানে ওই যে একটা কথা আছে, রথ ভাবে আমি বড়, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি বড়, হাসে অন্তর্যামী। তো অন্তর্যামী যিনি আছেন, তিনি তো দেখছেন, তিনি তো শুনেছেন, তিনি হাসছেন। তা আমি যেটা বলবো যে ক্ষমতাবান যারা নিজেকে অসীম ক্ষমতার মালিক মনে করতেন, যাদের কথা বাগে আর মোষে এক ঘাটে জল খাইতো, তারা আজকে তাদের পরিণতি কি? আপনি ধর্ম বলেন, আপনি নীতিশাস্ত্র বলেন, এমন কোন জায়গা নেই যে আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার ক্ষমতার বাহাদুরি আপনি করেছেন, আপনার পতন অবশ্যম্ভাবী। এটা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। অনেকে বলেছিল যে এই রিজিমের তো পতন হবে না। আমরাও নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। 17 বছর আমাদের একটা দুর্বিষহ, তবুও আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলার অশেষ করুণা। অনেকে তো আত্মাহুতি দিয়েছেন, অনেকেই তো জীবন দিয়েছেন, অনেকেই তো শহীদ হয়েছেন। আমরা যে বেঁচে আছি, এটা তো আল্লাহ তাআলার করুণা। তো এই জন্য আমরা বলছি যে আগামীর যে বাংলাদেশ আপনারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বিনির্মাণের জন্য এই তরুণদের পাশাপাশি আমরা আপনাদের হয়ে লড়াই করব, কথা বলবো। আজকে সময় খুবই সংক্ষিপ্ত, অনেক কথা বলবার ছিল। নারীদের যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়া 91 সাল 2001 সালে বিনা বেতনে নারীদের পড়বার ব্যবস্থা করেছিলেন। তারপরে নারীদের ছাত্রী উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। বিশ্ব ব্যাংকের একজন তৎকালীন কান্ট্রি ডিরেক্টর ছিলেন, তার নাম ক্রিস্টিনা ওয়ালি। তিনি বলেছিলেন যে বেগম জিয়া যদি বাংলাদেশের নারীর উন্নয়ন, উৎপাদন বা বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন, উৎপাদনের জন্য কোনো ভূমিকা না রাখেন, শুধু নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, যুগ যুগ তিনি এই অঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বা থাকবার কথা। তো এই জন্য বলছি, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা নারীদের জন্য যে সম্মাননা ভাতা, আমাদের দেশে নারীরা অনগ্রসর, তাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য আমার দলের সুনির্দিষ্ট যে ফ্যামিলি কার্ড সেটা আছে, আমার কৃষকের জন্য কর্মসূচি আছে, আমাদের তরুণদের জন্য কর্মসূচি আছে, আমাদের স্বাস্থ্য সেক্টর নিয়ে কর্মসূচি আছে। প্রত্যেকটি স্পেসিফিকলি আপনারা পড়ে দেখবেন, আমরা পর্যায়ক্রমে আপনাদের বলে দেব। এখন আজানের সময় হয়েছে। এখানে একটা কোশ্চেন আসছিল, এখানে আমার সর্বপ্রথম যে কোশ্চেনটা আসছিল,